আজ এমন একটা সাবজেক্টের ব্যাপারে কথা বলবো, যেই সাবজেক্টটা ইন্টারনেটের কল্যাণে পুরো দুনিয়ার মানুষ জানে এবং পুরো দুনিয়ার মানুষ এই সাবজেক্টে দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে যারা বিজ্ঞানে বিশ্বাসী, যারা সায়েন্টিফিক এক্সপ্লেনেশনে বিশ্বাসী, আরেক ভাগ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ অথবা রিলিজিয়াস বিলিফ যেটাকে বলে। দুই গ্রুপের ভার্সন দুই রকম। ধর্মীয় যে গ্রুপটা আর যেটা হচ্ছে আমরা বিশ্বাসী যারা ধর্মীয় দৃষ্টিকোণের দিক দিয়ে, অ্যানালিজ মিশেল শয়তান দ্বারা পজেশনের শিকার ছিল, এটা ধর্মীয় দৃষ্টিকোণ। বিজ্ঞান যেটা বলে সে ছিল এপিলেপটিক, তারপর হচ্ছে তার সিজোফ্রেনিয়া ছিল। তারা বিশ্বাস করে যে অ্যানালিজ মিশেল সে মানসিক রোগে আক্রান্ত ছিল এবং তার টেম্পোরাল লোবে, মানে যেটাকে বলে টেম্পোরাল লোব এপিলেপসি, মানে এই রোগে সে আক্রান্ত ছিল, যার কারণে তার মৃগী হতো। মৃগী হচ্ছে কি, আপনারা দেখে থাকবেন, মৃগী বা সিজার যেটাকে বলে, এই পেশেন্টদের একটা অ্যাটাক হয় এবং এই অ্যাটাকটা যখন তাদের হয় তাদের বডিতে মৃগী রোগের লক্ষণগুলো দেখা দেয় এবং আপনাকে আসলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক না হয়। এবং এই রোগটা কেন হয় বা এই লক্ষণটা কেন প্রকাশ পায় এটা আজ পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি, বা এটার উৎপত্তি কেন বা এটার সমস্যাটা কেন। কিন্তু উৎপন্ন হয়েছে এই সিজার, মানে এই মৃগীর উৎপত্তিটা ঠেকানোর জন্য মেডিসিন আবিষ্কার করা হয়েছে। অনেক রকমের মেডিসিন, সাইকোলজিক্যাল মেডিসিন আছে, তারপর হচ্ছে নিউরোলজিক্যাল মেডিসিন আছে, আরও আছে মেডিসিন। তো বিজ্ঞান বিশ্বাস করতো যে তার টেম্পোরাল লোব এপিলেপসি ছিল। তো এখন আমার দৃষ্টিভঙ্গিটা আলাদা এবং আমি চাই আমার মতো আমার দৃষ্টিভঙ্গিতে এবার আপনারা একটু অ্যানালিজ মিশেলের কেসটাকে একটু দেখুন। হয়তো পুরো ইন্টারনেটে সবাই তাকে আবার অ্যানালিজ মিশেল নামে নাও চিনতে পারে, তাকে আবার এমিলি রোজ নামে অনেকে চিনে। তা আসলে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এখন যে বলবো তা, কিশোর বয়স থেকে, মানে কিশোরী বয়স থেকে অ্যানালিজ মিশেলের মধ্যে রিলিজিয়াস বিলিফটা গাঢ় হতে থাকে এবং তার ধর্মকর্মের প্রতি তার মনোযোগ ছিল প্রচুর। এবং হয়তো 20 বছর বয়সের সময় অথবা তার একটু আগে বা তার একটু পরে তার প্রথম সিজারটা দেখা দেয়, মানে তার মৃগীর যে লক্ষণটা প্রথম সিজারটা দেখা দেয়। এবং এর কিছুদিন পরে তার মধ্যে ডিপ্রেশন দেখা দেয় এবং ডিপ্রেশনের পরপরই যেই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে তা একটা রূপ নেই এরকম যে মিশেল পজেসড হয়ে গেছে ডিমন দ্বারা। আমরা যদি ইংরেজিতে না বলে যদি বাংলায় বলি জিনভূত, এরকম শক্তি দ্বারা সে পজেসড হয়ে গেছে। কিন্তু শুরুতে হয় কি, আমাদের এই সাবকন্টিনেন্টে যেভাবে চলে, ইউরোপ তার এভাবে চলে না। তো তাকে ট্রিটমেন্ট করানোর জন্য ডাক্তারের কাছে নেওয়া হলো, হাসপাতালে নেওয়া হলো এবং সেইখানে যখন তার ট্রিটমেন্টটা শুরু হয়, প্রথমে তারা ধারণা করে যে তার কোনো সাইকোসিস রিলেটেড সমস্যা দেখা দিয়েছে। তো মেডিসিন প্রেসক্রাইব করে তারা, মেডিসিনটা খায় সে, এবং কোনো রকমের উন্নতি না হয় সিজারে এবং ডিপ্রেশনের কোনো ধরনের উন্নতি না হয়, ওই প্রথম মেডিসিনের পর আবার মেডিসিন চেঞ্জ করে দেওয়া হয়। কিন্তু তার এই সিজারটা, এই যে মৃগীটা, এটা কিন্তু হচ্ছিল এবং সেই সাথে তার ডিপ্রেশন যেটা হিট করে থাকে। মেডিসিনগুলো খাওয়ার এক পর্যায়ে ধীরে 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 ম্যানিফেস্টেশন হতে থাকে
অ্যানালিজের ভেতরে থাকা ডিমনদের, মানে শয়তানদের এক একটা নাম বের হয়, কখনো হিটলার, কখনো কেইন, কখনো অমুক, কখনো তমুক, যাদের যে নামগুলো হিস্টোরিক্যালি ভ্যালিড এবং হিস্টোরিক্যালি তারা ব্যাড পারসন। এমনকি হিটলারের নামও, মানে একটা কনভারসেশনে এরকমও আসছে যে মিশেলের মধ্যে এই মুহূর্তে হিটলারও আছে, মানে হিটলার বা এরকম কোনো কিছু বলে রাখা ভালো। কিন্তু মানে মিশেল কিন্তু জার্মান ব্যক্তি, সে কিন্তু জার্মানের নাগরিক। তার ট্রিটমেন্ট চললো, কিন্তু পরিবার দেখলো যে না, ট্রিটমেন্টে কিন্তু কোনো রেজাল্ট শো করে না। রেজাল্ট শো না করার কারণে এবং কিছু সুপার ন্যাচারাল ইভেন্টের কারণে, এখন কি সুপার ন্যাচারাল ইভেন্ট সেটার মুখের কথায় কেউ তো সহজে বিশ্বাস করতে পারবে না, কিন্তু যারা দেখে তারা তো বিশ্বাস করে। তো ওই সুপার ন্যাচারাল ইভেন্টগুলো দেখার কারণে তারা ট্রিটমেন্ট থেকে সরে যায়, সরে যেয়ে তারা ধর্মীয় যে যাজকরা থাকেন, খ্রিস্টান ধর্মে যে যাজকরা থাকেন, পাদ্রি বলে তাদেরকে আর কি, ফাদার বলে। পাদ্রি আর কি, পাদ্রি শব্দ অর্থই ফাদার। তো ফাদারদের তারা শরণাপন্ন হন এবং ইউরোপে হোক বা যেইখানে হোক, খ্রিস্টানদের একটা সবচেয়ে বৎসরত সিস্টেম হচ্ছে কি, তারা ওই পিয়ার প্রেশারের মধ্যে থাকে, মানে দুনিয়া তাদের ব্যাপারে কি ভাববে, বা তারা মডার্ন একটা খ্রিস্টান ধর্ম, যে ধর্ম হচ্ছে অ্যাকচুয়ালি তারা বিশ্বাস তো এটা করে যে স্রষ্টা আছেন, বাকি হিসেব বাদ। তো স্রষ্টা থাকলে ডিমনও থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এমন একটা ধর্ম, যে ধর্ম মানুষের জন্য যুগে যুগে বদলায় আশ্চর্যজনকভাবে, এবং তারাও ওই যেহেতু ইউরোপ ঘেঁষা দেশিত, ইউরোপের যে সিস্টেমটা, তাদের সিস্টেমটা ছিল এরকম, প্রমাণ হলে তারপরে মানে পোপ বা তার নিচের লেভেলে যদি কেউ থাকেন, তারা পারমিশন দিলে তখন তারা এক্সোসিজম করেন আর কি। মানে উপর লেভেলের পারমিশন ছাড়া পাদ্রীরা কোনো রকমের এক্সোসিজম করেন না। মানে এটা তো আমরা সবাই জানি, এটা ইউরোপে এরকম। রিজনটা হচ্ছে যে তারা তাদের পিঠের ছাল বাঁচাতে চায় প্র্যাকটিক্যালি। আপনি ফেইল হইলে ওইটাও আপনার ফেইলিয়ার, এবং আপনি জিতলেও ওইটা আপনার জিত। আমার মনে হয় না যে খ্রিস্টানরা আসলে চায় না মানে এক্সোসিজম হোক, আমার যেটা মনে হয়, নইলে এমন অনেকবার হয়েছে আমার নিজেরই, যে আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী লোকের এক্সোসিজম আমি করেছি নিজের হাতে, এবং সেটা হচ্ছে তাও আল্লাহর কিতাবের দ্বারা। তারা কিন্তু চার্চ থেকে কোনো রকম হেল্প পায় নাই, তার মানে তাদের আলাদা একটা এজেন্ডাও থাকতে পারে, সেটা আলাদা নারী দিনের হিসাব। নইলে একটা ধর্মের বিশ্বাসী লোক ধর্মও জানে যে ডেভিল এক্সিস্ট করে এবং ডেভিল পজেসড করে মানুষকে, সে ধরে। তো সেই ধর্মের বড় বড় হায়ার লেভেলের লোকজন তারা ডিসাইড করবে যে এক্সোসিজম হবে কি হবে না। মানে ওয়েস্ট, মানে ইউরোপের লোকজনের সামনে তারা সুশীল থাকতে চায়, মডার্ন থাকতে চায়, দেখাইতে চায়। এরকম হওয়ার আসলে কথা ছিল না, কিন্তু তারা সেই রাস্তায় হাঁটলো এখন আর কি। তো তখনকার কথা বলি, এখন সেই কথায় ফেরত যায়। তো তারা চার্চে শরণাপন্ন হয়। তো চার্চ আবার করে কি, যে তাদের প্রুফের দরকার পড়ে, এবং সেরকম প্রুফ তাদেরকে প্রোভাইড করা হয়। চার্চকে প্রুফটা প্রোভাইড করার পরে তারা এক্সোসিজম শুরু করে, এবং এই এক্সোরসিজমটা সম্ভবত 1-1.5 বছর ধরে হয়, লংগেস্ট পিরিয়ড অফ টাইম 1-1.5 বছর। এবং এই 1-1.5 বছরে ট্রিটমেন্টের আগের, ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায়, মানে সায়েন্টিফিক ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় কন্ডিশন যেরকম ছিল, এরপরে কন্ডিশন আরও খারাপ হতে থাকে যে সময়টা এক্সোরসিজম চলে। এবং আমি তো ইন্টারনেটের কথা বিশ্বাস করতে পারি না, কিন্তু তারপরে ইন্টারনেটে একটা শব্দ ঘোরাফেরা করে যে তার 67 বার নাকি তার এক্সোরসিজম করা হয়। আমি একজন প্রাউড মুসলমান হিসেবে বলতে চাই, আমাদের মাদ্রাসার হুজুররাও যদি বেদ নিয়ে যায় না,
বেত নিয়েও যদি একবার যায়, একটু হলেও শয়তানের সাথে টক্কর দিতে পারে এক রাতে ভালো মতো, এবং জিতুক বা হারুক সেটা হয়তো 3 দিন 4 দিনের মধ্যে ডিসাইড হয়ে যায়। 1 বছর লাগে না আমাদের প্র্যাকটিক্যালি, তাও 1 বছর আমরা কাউকে ঝাড়ফুঁকের মধ্যে রাখি না, মানে যেটাকে বলে বিতরণ প্রক্রিয়া, প্রশ্নই আসে না। ইন্টারনেটের এই শব্দটা যদি সত্য হয় যে 67 বার তার উপরে এক্সোরসিজম করা হয়েছে, তাহলে আমি সম্পূর্ণভাবে এটা বলবো যে চার্চও এখানে ফেইল। চার্চ এবং এক্সোরসিজম দুইটাই ফেইল, এবং দুইজনই গিল্টি। একটা মানুষ তার উপরে 67 বার আপনাকে বিতরণ প্রক্রিয়া শুরু করতে হবে, তাহলে আপনার বিতরণ প্রক্রিয়ার মধ্যে খাপলা আছে, মানে আপনার যেই এক্সোরসিজম সিস্টেমটা, রাইট যেটাকে বলে এক্সোরসিজমস রাইট বা এক্সারসাইজ রাইট, যেটাই হোক তাদের, আপনার ওইটার মধ্যে ঘাপলা আছে। আর না হলে আপনি কোয়ালিফাইড না, আর না হলে এটা ছিল মানসিক রোগ যেটাকে আপনারা ডিটেক্ট করতে পারেন নাই। আর যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে, যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে, মানে এখানে পজিশনের কেসটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে শয়তান মানে তার খ্রিস্টান ধর্মের যে সিস্টেমটাকে, সেই সিস্টেমটাকে বুড়াঙ্গুল দেখিয়ে দিয়েছে। মানে গড এক্সিস্ট করে না, আমি এক্সিস্ট করি। তাদের মানে ডেভিলের যে টোনটা খ্রিস্টান ধর্মের, তাহলে সে দেখিয়ে দিল যে গড তোমাকে সেভই করলো না, আমি তোমাকে মেরে ফেললাম, এবং দুনিয়াকেও দেখিয়ে দিলাম যে গড তোমাকে সেভ করার জন্য আসেনি, আমরা তোমাকে কিল করেছি, মানে মেরে ফেলেছি। ব্যাপারটা এরকম দাঁড়ায় না? 1.5 বছর ধরে যখন ওই 67 বার এক্সোরসিজম তার উপরে চলে, মানে 67 বার এক্সোরসিজম যদি আমি ধরি তো 67টা দিন, এবং 67 দিন প্রত্যেকটা সপ্তাহ বা 3-4 দিন পর পর হিসেব যদি করিও, বা প্রত্যেক সপ্তাহেও যদি এক্সোরসিজম হয়, তাহলে হয়তো 1.5 বছর হয়ে যেতে পারে, 1.5 বছর হতে পারে। তো প্রত্যেক সপ্তাহে যখন এক্সোরসিজমটা হয়, মিশেলের অবস্থা আরো খারাপ হতে থাকে, অ্যানালিজ মিশেলের। কারণ ডিমন তার উপরে, আমি এখন কিন্তু মানে চার্চের কথা বলছি, মানে ওই বিশ্বাসী সাইড থেকে কথা বলছি। তো ডিমন তো ধীরে 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 তার শক্তি তো অর্জন করে ফেলেছে অনেক আগেই। এখন তার এই ভিকটিমকে ক্র্যাশ করে ফেলার কাজ। দুনিয়াকে দেখাবে যে আমি চার্চকে এইভাবে পরাস্ত করলাম, যে চার্চ আমার কাছে 66 বার আসছিল, 66 বারে আমি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছি, 67 বারের দিন আমার ফাইনালি বিজয় হয়, এরপর আমি মেয়েটাকে মেরে ফেললাম। ব্যাপারটা সিম্পল এরকম দাঁড়ায়। ডেভিলের সাইড থেকে যদি আমি চিন্তা করি, 67 বার এক্সোরসিজম এটা মাথায় ধরার মতো কাজ না। আপনি 67 বার একটা মেয়ের উপরে এক্সারসাইজ যে রাইটটা ছিল, এই রাইটগুলো আপনি পালন করলেন। আপনাদের তো তখনও বোঝা উচিত ছিল, চার্চের তখন তো বোঝা উচিত ছিল যেটা আমার দ্বারা হচ্ছে না। আইদার আমি এখন এখান থেকে সরে মেডিকেল ট্রিটমেন্টের দিকে যাই, কারণ আমি মেডিকেল ট্রিটমেন্ট থেকে সরে আমি এই জায়গায় আসছি, যেটা হয়তো ডিমনিক পজিশন। আমি 66 বার ফেল হওয়ার পরে আবার 67তম বার তোমার এক্সারসাইজ করার দরকারই ছিল না। যাই হোক, এটা হয়তো অ্যানালিজ মিশেলের তকদিরই ছিল, এবং খুবই বিশ্রীভাবে এই জায়গায় কিন্তু চার্চ শয়তানের কাছে পরাস্ত হয়। এবং খুবই প্রাউডলি আমি বলি, তারা এটা গ্লোরিফাইও করে যে ডেভিলের সাথে তারা পেরে উঠতে পারে না। ম্যাক্সিমাম তাদের পজিশনে কেস দেখবেন তারা ফেইল্ড, যেগুলো ডকুমেন্টেড, তারা ফেইল্ড ম্যাক্সিমাম টাইমে। এখন কেন ফেইল্ড এটুকু বোঝার আপনারও আক্কেল আছে, আমারও আক্কেল আছে। এবার যদি মেডিকেল টার্মের দিকে যাই, মেডিকেল টার্ম বলে ওই যেই সময়টায় এক্সোরসিজমটা তার চলে, ওই সময়টাতেই থেকেই মানে তার ম্যাল নিউরিশমেন্ট শুরু হয়, মানে অপুষ্টিতে ভুগতে শুরু করে সে, যেহেতু সে খাবার দাবার খাচ্ছে না, এবং তার ডিহাইড্রেশনও চলতে শুরু করে, পানি শূন্যতা, যেটা মানে ওই কন্ডিশনে থাকা অবস্থায়, যেটা চিকিৎসা বিজ্ঞান দেখে যে ওই ঝাড়ফুঁক করার সময়গুলোতে বা ওই বছরগুলোতে সে অপুষ্টিতে ভোগে এবং সে ডিহাইড্রেশনে ভোগে, পানি শূন্যতায়, এবং যেটা তার আসলে মৃত্যুর কারণ। ডিহাইড্রেশন এবং ম্যালনারিশমেন্ট মানে অপুষ্টি।
তো মেডিকেল সায়েন্স যদি এইভাবে দেখে যে অপুষ্টিতে সে মারা গেছে এবং ডিহাইড্রেশনে সে মারা গেছে, তাহলে কি এটা ট্রিটমেন্ট ছিল না? এখন মেডিকেল সায়েন্স বলে যে ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনার ম্যালনিউট্রিশমেন্টেরও ট্রিটমেন্ট আছে, আপনার ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট আছে যদি আপনার রোগী কোনো কিছু অ্যাকসেপ্ট নাও করে, সে যদি কোনো কিছু নাও খায়, আপনার সেই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল। ওই সময়তেও ওই 1970, 80, 90 সাল তখনও কিন্তু এগুলো অ্যাভেলেবেল ছিল, এই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল ছিল। তাহলে এই ট্রিটমেন্টটা হয় না কেন? তাহলে এই ট্রিটমেন্ট চার্জ করতে দেয়নি, তাহলে এটা গিল্টিকে চার্জ হয়। আবার চার্জের হিসাব হচ্ছে কি যে মেডিকেল ট্রিটমেন্ট করে তোর কোনো উন্নতি করতে পারে নাই, ওরা তো মেডিকেল ট্রিটমেন্ট করে কোনো উন্নতি করতে পারে নাই ওর, এবং এইটাও ফ্যাক্ট, ওরা কিন্তু কোনো উন্নতি করতে পারেনি। মেডিকেল ট্রিটমেন্টের কথায় যদি যাই আমি, মিশেলের শুরুর দিকে ট্রিটমেন্ট যেটা, যতক্ষণ পর্যন্ত তার পজিশনটা সামনাসামনি আসে নাই, তার আগ পর্যন্ত, তার শুরুর থেকে তার প্রথম ডিপ্রেশন, তারপরে হচ্ছে তার প্রথম সিজারের পরে যে প্রথম ডিপ্রেশন, তারপরে আরও সিজার চলছে, মানে সিজারের ইভেন্টগুলো চলছে, মানে এই মৃগীর যে ইভেন্টটা তার চলছে, এই সময়ের মধ্যে তারা যে মেডিসিনগুলো দেয়, এই মেডিসিনগুলোর সাইড এফেক্ট কী ছিল এটা কি মানুষজন জানতো? মানুষজন কিন্তু জানে না। ইভেন এখনও যদি আপনি এখনও যদি আমাদের বাংলাদেশের ডাক্তারদের কাছে যদি যান এবং ডাক্তারদের কাছে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করেন যে আমার সমস্যাটা কি, আপনাকে তারা কেন জানি বলতে চায় না, মনে করে যে আপনি মূর্খ, আপনি বুঝবেন না। আপনার ইউটিআই হয়েছে কি না, মানে আপনার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে কি না, বা আপনার কিডনিতে কোনো ইনফেকশন আছে কি না, বা আপনার বাইলারি সিস্টেমে কোনো ইনফেকশন আছে কি না, বা আপনার বাইলারি ড্রাক্ট কোনো কারণে অফ হয়ে আছে কি না, মানে এগুলো তারা কেন জানি বলতে চায় না। যত রকমের ঝামেলা থাকুক, ডাক্তাররা মনে করে আমরা মূর্খ। তো এখন এইখানে ব্যাপারটা, ওই সময়ে যে ওষুধগুলো দিত, ওই ওষুধগুলোর সাইড ইফেক্টের কথাও কিন্তু ডাক্তার জানতো, কিন্তু ডাক্তার কিন্তু সেগুলো বলতো না। ইভেন এখনও যদি আপনাকে, এই যুগেও যদি আপনাকে ডাক্তার ওষুধ দেয়, ওষুধের সাইড ইফেক্টের কথা কিন্তু বলে না যে আপনি ওষুধটা খাবেন কি হতে পারে। কিন্তু আপনি যখন ওষুধটা খাবার পর আপনার সাইড ইফেক্টে ভয়ঙ্করভাবে আক্রান্ত, আপনি যখন ডাক্তারকে বলবেন, ডাক্তার বলবেন আপনি ওষুধ খাইতে থাকেন। তারপরে যে সাইড ইফেক্টের কথাটা আপনি বলতেছেন, সেই সিমটমের উপরে ভিত্তি করে আরও একটা এক্সট্রা ওষুধ আপনার ঘাড়ের উপরে চেপে যাবে। মানুষ না যেন মানে হচ্ছে ঔষধের, মানে ওষুধ গেলার ফ্যাক্টরি আর কি, এরকম। ওই সময়টায় যখন মিশেলকে তার মেডিসিনগুলো দেওয়া হয়, তার সিজার ঠেকানোর জন্য যে মেডিসিন দেওয়া হয়, ওই মেডিসিনের সাইড এফেক্টও ছিল সিজার। বিশ্বাস করতে পারবেন? ইভেন এখনও যদি আপনি সাইকোটিক ওষুধগুলো যদি খান, আপনি ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে যে সমস্ত ওষুধ আছে, ওগুলো যদি এখন খান আপনি, আপনার সর্বপ্রথম 3টা ঘটনা আপনার সাথে ঘটবে। আমি এখনকার যুগে কথা বলি, এখনকার যুগে যদি আপনি সাইকোটিক ওষুধগুলো যদি খান, সাপোজ আপনার সিজার আছে, মানে মৃগীর রোগের উৎপত্তি কিন্তু জানে না এখন পর্যন্ত সায়েন্স। সুতরাং তারা সিমটম বা লক্ষণটাকে তারা ট্রিটমেন্ট করে, ঠিক আছে, লক্ষণ বুঝে লক্ষণকে ট্রিট করে আর কি। তো আপনি যদি এখন সিজারের ওষুধটা খান, আপনি আজকে খাবেন, ঘুমালেন, সমস্যা নেই, বাট সকাল থেকে আপনার সাথে 3টা সিমটমে যে কোনো একটা দেখা দেবে। সবার প্রথম দেখা দেবে যে আপনার খিটখিটে মেজাজ, মাথাটা আনইউজুয়ালি প্রচণ্ড গরম, প্রচণ্ড রাগ আপনার। এরপরে দেখা দিবে ইনসমনিয়া, মানে আপনার ঘুম গায়েব হয়ে যাবে। ঘুম, আমি বলছি যে 3টা ঘটনা আপনার সাথে ঘটবেই, মানে 3টার যে কোনো একটা ঘটবেই। ওষুধটা যদি আপনি আজকে এখন নেন, একটা আপনার ইনসমনিয়া দেখা দেবে, মানে আপনার ঘুম আসবে না, আর না হলে আপনার প্রচণ্ড ঘুম আসবে। এটা কিন্তু স্টার্টিং সাইড এফেক্ট। এবার আপনি ওই সাইকোটিক ওষুধটা 2 দিন 3 দিন খেলেন, মনে করলাম যে আপনার মধ্যে 4 দিনের ডোজ চলে গিয়েছে, আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এরপরের লক্ষণটা কি আপনার জানেন?
আপনি জিজ্ঞেস করবেন ওই ডাক্তারদেরকে যে তারা যাতে সত্য কথা বলে, এবং আপনারাও ওই গ্রুপের ওষুধগুলোকে চেক করবেন যেগুলো সাইড এফেক্ট কী। ওই সাইকোটিক ওষুধগুলোই, যে সাইকোটিক ওষুধগুলো আপনাকে ট্রিট করছে আপনার সাইকোলজিক্যাল সমস্যার অ্যাগেনস্টে ব্যাটেল করার জন্য, ওই ওষুধই আপনার ভেতরে ডিপ্রেশন আনে, ওই ওষুধই আপনার মধ্যে সুইসাইড ঘটাবার চিন্তাভাবনা নিয়ে আসে। কারণ ওই ওষুধগুলো মানে আপনার মানসিক যেই কেমিক্যালগুলো আছে, মানে ব্রেনের মধ্যে যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলোর মধ্যে এমন ইমব্যালেন্স ঘটায়, মানে এমন ইমব্যালেন্স ঘটায় আপনার এক রোগ সারাতে যে আপনার মধ্যে এমন বড় রোগ নিয়ে আসে যে রোগের আবার কোনো ওষুধ নেই। আমি এরকম একজন সাইকোটিক পেশেন্ট, আমি সাইকোটিক না, আমি এমন একজন পেশেন্টকে চিনি যার সমস্যাটা ছিল নার্ভের সমস্যা। তার ওই ওষুধগুলো দেওয়া হয়, ওই ওষুধগুলো দিয়েই কিন্তু ওই ডিজিজগুলোর চিকিৎসা করা হয়, কিন্তু সেই ওষুধ 3 দিনের মাথায়, মানে খাওয়ার কারণে 3 দিনের মাথায় তার মধ্যে সুইসাইড করার চিন্তা ভাবনা চলে আসে। মানে তার মুদ্রা কথা হচ্ছে তার সব কিছু খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, যে রোগটার কারণে সে ওষুধ খাচ্ছে সেই রোগটা এখন নাই, কিন্তু সেই রোগটা ওই ওষুধ চলাকালীন সময়ের মধ্যে সে অনুভব করছে না, কিন্তু এই সময় সে অনুভব করছে কি তার মরে যেতে ইচ্ছে করতেছে, তার সংসার করতে মনে যাচ্ছে না, তার মানুষজনের সাথে কথা বলতে মনে যাচ্ছে না, তার শুধুই কান্না আসে, তার শুধুই একটা অশান্তি লাগে, এবং তার কাছে মনে হয় যে তার ভবিষ্যৎ অন্ধকার। সাইকোটিক ওষুধগুলো এই ভয়ঙ্কর কাজ করে। কিন্তু এখন যে সিজারের জন্য প্রথমে তার ট্রিটমেন্ট শুরু হয় মিশেলের, সাইকোটিক ওষুধগুলো দিল, আপনার সিমটম ট্রিট করতে গিয়ে আপনার সিমটমকে বাড়িয়ে ফেলল। আমি যদি সায়েন্টিফিক কথাতে বলি, সায়েন্টিফিক ওয়েতে যদি দেখতে চাই, কারণ সায়েন্স তো চিন্তা করে যে আমি সবার ডন, মানে আমি সব কিছু ডন, আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, সব প্রশ্নের মানে লজিক থাকুক আর ইলজিক্যাল হোক, উত্তর আমার কাছে আছে। তো সায়েন্স ওই হিসেবে চলে। তো সে ওষুধগুলো দিল যেগুলোতে তার সিমটম সাইড ইফেক্টে আরও খারাপ হওয়ার কথা, এবং এক্স্যাক্টলি ওইটাই হয়, সিমটম আরও খারাপ হয়। আমি যদি এখন পজিশনের কথা বাদ দিই, তার সিমটম খারাপ হয়। এবার আসি, সে যেই সময়টার মধ্যে তার ম্যাল নারিশমেন্ট দেখা দেয়, যে অপুষ্টি এক্সোসিজমের কারণে, শয়তান শরীরে থাকলে আপনাকে খেতে দিবে না, এটা সত্যি কথা। আবার যদি আপনি খানও, সেই খাবার আপনার শরীরের ভিতরে ঢুকবে না, খাবে ওরা যদি আপনার শরীরে বসে থাকে আপনার অর্গানগুলোকে ভেতর থেকে ড্যামেজ করে ফেলবে, কিচ্ছু থাকবে না আপনার। আমি এরকমও লোক দেখেছি যে মানে পজেসড, আমি কিছু করতে চাই না ফ্যামিলিগত রিজনে, তাদের সাথে হয়তো আমার মানে তার ফ্যামিলির সাথে আমার অত বেশি শুরুর দিকে মতের বনিবনা হয় নাই, তারা হয়তো চাইতো যে 2 দিনের রোগী সুস্থ হবে, আমি বলেছিলাম যে আমার পক্ষে 2 দিনে করা সম্ভব না। তো যেই লাস্ট মোমেন্টে আবার যখন আমার কাছে ব্যাক করে তত দিনে দেরি হয়ে যায়, এবং তার অর্গান ভিতরে বেশ কয়েকটা অর্গান ফেল হয়ে যায়, অথচ সে সুস্থ লোক ছিল এবং সে মারা যায়। তো এন্টিটি যদি আপনার মধ্যে যত বেশি সময় ধরে অবস্থান করবে, সে আপনার ড্যামেজ করবেই, আপনার এই ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ইন্টারনাল অর্গানে কিন্তু সে ড্যামেজ করবে। এবং ধরে নিচ্ছি যে ওই এক্সোসিজম করা অবস্থায় 1-1.5 বছর ধরে সে ম্যালনিউট্রিশনের শিকার এবং ডিহাইড্রেশনের শিকার। তো ডিহাইড্রেশনের শিকার যদি হয়ে থাকে, এটা কিন্তু সায়েন্স ব্যাখ্যা দেয়। সায়েন্স এখন কিন্তু আমি এখন ওই ব্যাখ্যাতে চলে যাচ্ছি যে মিশেলের মারা যাওয়ার পিছনের কারণ ম্যালনিউট্রিশমেন্ট মানে অপুষ্টি এবং ডিহাইড্রেশন। এখন সায়েন্স যে ব্যাখ্যাটা দেয়, এই রাবিশ ব্যাখ্যাটা যে তারা দেয়, এই রাবিশ ব্যাখ্যার উত্তর তো তারা নিজেরাও দিয়েছিল। আপনার যদি ডিহাইড্রেশন হয়, আমি ধরে নিলাম যে মিশেল ম্যালনিউট্রিশমেন্ট এবং ডিহাইড্রেশনের কারণে মারা গেছে। আপনার যদি ডিহাইড্রেশন হয় তাহলে আপনার বডিতে সোডিয়ামের লেভেল বাড়তে থাকবে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আপনার লবণ, যেটা ব্লাডে থাকে, এবং এই সোডিয়াম ক্লোরাইডের কাজ হচ্ছে যে আপনার কেমিক্যাল ইমব্যালেন্সটা কেমিক্যাল ব্যালেন্সে রাখা, আপনার বডিতে পানি ধরে রাখার কাজ করে, এবং আপনার ব্রেনের কেমিক্যাল ব্যালেন্সটা ধরে রাখে। আপনার যদি সোডিয়াম লেভেল হাই হয় তাও বিপদ, এবং সোডিয়াম লেভেল লো হলেও বিপদ। মানে বডিতে লবণ বেশি থাকলেও, সোডিয়াম মানে লবণ, মানে এটা আবার ওই যে লবণ আপনি খান সেই লবণ না। তো
সোডিয়াম লেভেল যদি আপনার হাই হয় সেটাও আপনার জন্য খারাপ, লো হলেও সেটা আপনার জন্য খারাপ। হাই হলেও আপনি কমায় যাবেন, লো হলেও আপনি কমায় যাবেন, যেটা সিভিয়ার লেভেল আর কি। এবং আপনার যদি সোডিয়াম লেভেল ইমব্যালেন্স হয়, লো লেভেলের কথা না বলি, যদি হাই লেভেলে হয়, যেহেতু সায়েন্স বলছে যে তার ডিহাইড্রেশন হলে তার সোডিয়াম লেভেল হাই লেভেলে সোডিয়াম পৌঁছায় গেলে তো আপনার সিজার হবেই, এটা মাস্ট, এটা কেউ ঠেকাতে পারবে না। আপনার যখন ডিহাইড্রেশনের কারণে লবণ বেড়ে যাবে শরীরে, আপনার পেশিগুলো না কোনো কারণ ছাড়াই টুইচিং করা শুরু করে দেবে, আপনার ব্রেন হাইপারলি অ্যাক্টিভ হয়ে গরম হয়ে যাবে, প্রচণ্ড রকমের খিটখিটে হয়ে যাবেন আপনি, আপনার কথা বলতে গেলেও সমস্যা দেখা দিবে, আপনার হার্টবিট এক্সপ্রেস লেভেলে বেড়ে যাবে, এবং আপনার সাডেনলি চোখ মুখ অন্ধকার হয়ে যাবে। মানে আপনার তো দেখবেন যত চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কিন্তু আরেকজন দেখবে আপনার মৃগী দেখা দিয়েছে, মানে সিজার। এটা কিন্তু এক্সট্রিম লেভেলে, যখন ডিহাইড্রেশনের থ্রুতে যদি লবণ বেড়ে যায় আপনি দুর্বল হয়ে যাবেন, এবং এক্সেস মানে এই এক্সট্রিম সোডিয়াম লেভেলের কারণে আপনি কোমায় চলে যাবেন এবং আপনি মারা যাবেন। তাহলে আমার কথা হচ্ছে যে ডিহাইড্রেশনে সে সাফার করছে, তাহলে সে 1.5 বছর এই ডিহাইড্রেশন, বা ধরলাম যে সে ডিহাইড্রেশন নিয়ে 1 মাস কীভাবে বেঁচেছিল। ডিহাইড্রেশন থাকলেও যে বললাম তো সোডিয়াম লেভেল বেশি, যদি সোডিয়াম লেভেল বেশি হয়, হ্যাঁ আপনি সোডিয়াম লেভেল যদি বেশি হয় তাহলে আপনার মুখে আপনি মেন্টালি তো প্রবলেম দেখা দেবে, কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে গেছে, তাহলে আপনি উল্টাপাল্টা কথা বলবেন। কিন্তু আপনার ডিহাইড্রেশন, আপনি উল্টাপাল্টা কথা বলবেন কীভাবে? আপনি তো দুর্বল হয়ে যাওয়ার কথা। ডিহাইড্রেশনের সবগুলো লক্ষণই যদি আপনার কথা অনুযায়ী ডিহাইড্রেশন হলে কিন্তু আপনার সিভিয়ার লেভেলের ডিহাইড্রেশন গেলে কিন্তু আপনি কমায় চলে যাবেন। তো তার ডিহাইড্রেশন আছে, সে পানি খায় না, যেটা ডকুমেন্টেড আছে যে সে নিজে পেশাবও খায়, ফ্লোর থেকে চেটে খাইছে। ওই ডিহাইড্রেশনের থ্রুতে দেখা গেল কি তার সিজার হয়ে গেল। আপনার যে যুক্তি, আপনার মেডিকেল টার্মের যে যুক্তি যে সে ডিহাইড্রেশনে মারা গেল, এটা তো খাপ খায় না। তার ডিহাইড্রেশন চললে তো তার এই জীবিত থেকে পাদ্রীদের সাথে তার এই প্রেমের আলাপ করার তো সুযোগ নেই, তা তো কমায় থাকার কথা ছিল ওই সময়তেই। তাহলে কি আপনার ডিহাইড্রেশন ঠিক ওই মোমেন্টে আসছে যে এই মোমেন্টে সে মারা গেছে? এটা তো ডকুমেন্টেড যে সে কোনো কিছু খায় নাই, সে কোনো কিছু খাইতেও না, ইয়াও করতো না, তার শরীরের ওজন কমতে 30-32 কেজিতে চলে আসে। আপনি ইমাজিন করতে পারবেন কি হয় 30-32 কেজি মানে কি জিনিস? তার মাসলগুলো ভাঙে গেছে, তার বডিতে তার যদি ব্লাড ওয়ার্ক চেক করতো তাহলে দেখতো যে তার বডিতে কিটন বডি বেড়ে গেছে। কিটন বডি বেড়ে গেলেও তো তার শরীরের জন্য ক্ষতিকারক। আমি ধরলাম যে ডিহাইড্রেশনের কারণে মানে মারা গেল, ম্যালনিউরিশমেন্ট মানে অপুষ্টিজনিত কারণে সে মারা গেল। আপনার কাছে তো সেই ট্রিটমেন্টটা ছিল, বা বাবা মার কাছেও তো সেই ট্রিটমেন্টটা ছিল, তাহলে বাবা মারা সেই ট্রিটমেন্টে গেল না কেন? কারণ সায়েন্স এখানে ব্যাখ্যা দেয় যে সে অপুষ্টিতে মারা গেছে, কিন্তু আসলে কি সে অপুষ্টিতে মারা গেছে নাকি তার উপরে শয়তান চেপে বসে আসছিল? সায়েন্স তো এই জন্য এই জায়গাতেই রং। সে যে ব্যাখ্যাটা দিল যে সে অপুষ্টিতে মারা গেছে, ডিহাইড্রেশনে মানে পানি শূন্যতায় মারা গেছে, সায়েন্সের এই ব্যাখ্যাই সায়েন্সের অন্য ব্যাখ্যার কাছে হেরা যায়। এই দুইটা জিনিসই তারা যখন বলছে, দুইটা জিনিসই যদি আপনি ফেস করেন আপনি কমায় যাবেন, আপনার নিজেরও সিজার হবে, মানে খিঁচুনি আসবে, আপনার নিজের মুখের ভাষা বদলা যাবে, আপনি কাউকে চিনতে পারবেন না, ইভেন অনেক সময় কথাও বলতে পারবেন না। কোনো সময় হয় কি রোগীরা ফেল করে তাকায় থাকে। ঠিক আছে, এই ম্যালনারিশমেন্টের কথা বলতেছি এবং ডিহাইড্রেশনের কথা বলতেছি, যখন কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যেতেছে আপনার। এবার ধরলাম ওই ম্যালনারিশমেন্টের জন্য সে মারা গেছে, তো তাদের কাছে তো ট্রিটমেন্ট ছিল, হিউম্যান প্লাজমা থেকে অ্যালবুমিন কালেক্ট করা হয়, এবং অ্যালবুমিন কিন্তু সব জায়গায়, সিরাম অ্যালবুমিন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। তাহলে আপনি চাইলে তো 10টা সিরাম অ্যালবুমিন তার মধ্যে পুশ করতে পারতেন, আপনারা সেটা পুশ করেন নাই, যেটা আর কি চিকিৎসা বিজ্ঞানের কথা, ওই যে অপুষ্টির কথা বলতেছি আমি এখন। ফোর্স ফিডিং তো সম্ভব না কোনো মতে থাকে,
তাকে তো অন্তত স্যালাইন দিয়ে রাখা তো সম্ভব। এমন তো না যে স্যালাইন দেওয়া তখন আবিষ্কার হয়নি, এমন তো না যে সিরাম অ্যালবুমিন তখন দেওয়া আবিষ্কার হয়নি। এই ট্রিটমেন্টগুলো তো বিশ্বযুদ্ধ থেকেই চলতেছে। ওই যে বিশ্বযুদ্ধে সোলজারদের যে হাত পা কাইটা অস্থির অবস্থা, তারাও তো ট্রিটমেন্টের থ্রুতে বেঁচে আসছে, তাই না? তাহলে এই মেয়েকে বাঁচানো যায় না কেন? সায়েন্স বলতেছে যে তার ম্যালনিউট্রিশমেন্ট এবং ডিহাইড্রেশন, এবং এটা ঘটছে কেন? এক্সারসাইজের কারণে। এইটা একটা হাস্যকর কথা না? মেয়েটা যদি সারাদিনই পটর পটর করে, সারাদিনই যদি মেয়েটার মধ্যে জিন শয়তান বসে থাকে, তো দেখা গেল কি সায়েন্সের কথা অনুযায়ী সারাদিনে যদি মানে সে মৃগী রোগের লক্ষণ যদি তার মধ্যে থাকে, তাহলে সে খাবে কখন? আর সারাদিনে কি একটা মানুষ কি খিচুনির মধ্যে থাকে নাকি? আপনি 5 মিনিটের অধিক যদি খিচুনি যদি আপনার চলে, তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং সেই খিচুনি যদি 10 মিনিটে চলে যায়, ভাই আপনি তো বাঁচবেন না মনে হয়। এবং এরপর ধরেও নিলাম যাতে 5 মিনিটে খিচুনির পরে আপনি একটু সুস্থ হলেন, এরপর আবার 2-4-5 মিনিট পরে আবার আপনার খিচুনি হলো, বা 1 ঘন্টা পরে হলো। এটা তো ভালো কন্ডিশন না আপনার জন্য, আপনি তো বাঁচবেন না তাহলে বেশি এরকম হলে। তাহলে কি ওর এই খিচুনির কাহিনী 1.5 বছর ধরে চলতেছে রেগুলার বেসিসে? এটা কি বিশ্বাসযোগ্য হয়? হয় না তো। সায়েন্স এই যে হিপোক্রেসি দেখা জায়গায় জায়গায়, আমার কাছে উত্তর নাই, আমার কাছে কোনো ব্যাখ্যা নাই, এরপরও আমি চিন্তা করবো কি সুতার মধ্যে গিট্টু দিছে কিভাবে, ওই গিট্টুর 101টা এক্সপ্লেনেশন বের করা। যে গিট্টুটা একবার ঘোরাইতে যেয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে ঢুকাই দিয়ে এক গিট্টু দেওয়া যায়, আবার আরেক গিট্টু দেওয়া যায় যে মানে মানে শুয়ের পিছনে যে গর্ত থাকে না, ওই গর্ত দিয়ে ঢুকে আবার আরেক গিট্টু দেওয়া যায়। আবার ওই সুতার দিয়ে গলার মধ্যে প্যাঁচে সুন্দর মতো আরেক গিট্টু দেওয়া যায়, এবার আবার ওই সুতার দিয়েই আঙ্গুলের প্যাঁচে আবার আরেক গিট্টু দেওয়া যায়। মানে সায়েন্সের কাজ হলো এইটা, যখন তার কাছে কোনো উত্তর থাকে না। যদি সায়েন্স যদি একবার চিন্তা করতো, আচ্ছা যাক মিশেলের কেসটা এরকম হলো, তাহলে এক কাজ করি, আমরা দেখি তো ঘটনা কি। চলো দেখি না আমরা প্যারানর্মাল জিনিসটা এক্সিস্ট করে কিনা। আপনি তো পেটের মধ্যে কৃমি কোন কোন জায়গায় কোন জায়গায় যে ডিম পারে সেটা পর্যন্ত আপনি জানেন, তাহলে আপনি প্যারানর্মালের ব্যাপারে আপনি আগান নাই কেন? কারণ কি জানেন, তাদের কিন্তু ওই যে ব্যবসাটা কিন্তু অন্য জায়গাতে। প্যারানর্মালের উপরে যদি তারা চলে যায় এবং তারা যদি এস্টাবলিশ করে যে হ্যাঁ প্যারানর্মাল এক্সিস্ট করে, তাহলে চিকিৎসাও শেষ, তাদের ওষুধের বাণিজ্যও শেষ, তাদের লবিও শেষ, সব কিছু তখন চলে যাবে ধর্মের দিকে। সবাই চলে যাবে দূরে দূরে ওই যে পাদ্রীদের কাছে, ওই ফকিরদের কাছে, পীর সাহেবদের কাছে, গুনিনদের কাছে। এই জন্য তাদেরকে এই লোকগুলোকে, এই যে আমাদের মতো লোকগুলোকে ফলস বানানোর জন্য একটা ফলস ন্যারেটিভ দরকার। এবং তারা কার্পণ্য বোধ করবে না আপনার আমার মতো মানুষকে বলি দিয়ে দেওয়ার জন্য, একটুও কার্পণ্য বোধ করবে না, কারণ ওদের বিবেক নেই, বুদ্ধি নেই, কিছু নেই। ওরা শুধু বুঝে ব্যবসা। ওরা যদি ব্যবসা ব্যাপারটা নাই বুঝতো, আজ পর্যন্ত ওরা কেন বের করতে পারলো না যে সিজারটা কেন হয়। আমি তো পানির তলে কোন কোন জায়গায় কি ঘটনা আছে জানি, মানুষের অঙ্গ মানে নারী ভরিতে কি হয় সেটা পর্যন্ত জানি, শরীরে কতগুলো ছোট ছোট নার্ভ আছে যেগুলো দেখা যায় না সেটা পর্যন্ত জানি। তাহলে আমি এখন পর্যন্ত কেন বুঝতে পারলাম না যে আমার সিজারটা কেন হয়? আর আমার সবগুলো ওষুধ যেগুলো যে সিজারের এগেনস্টে কাজ করবে, সাইকোটিক ওষুধগুলো সবগুলোই কেন আমার মধ্যে সুইসাইডের থটটা নিয়ে আসে, সুইসাইড করার চিন্তা ভাবনাটা নিয়ে আসে। এত ভালোই যদি আমার চিকিৎসাটা হইতো, মানে মানসিক ব্যাপারগুলোতে, আমি অন্য ব্যাপারে কোনো কথা বলতেছি না, যেমন হার্টের ক্ষেত্রে হোক, কিডনির ক্ষেত্রে হোক, লিভারের ক্ষেত্রে হোক, চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে এবং অনেক আগাবে। কিন্তু এই এপিলেপসি যেটা, এই যে সিজার যেটা, এই যে ব্রিকি, এইখানে জীবনও পারবে না। এইখানে আইসাই তারা গর্তের মধ্যে যে পড়ে যাবে, এবং গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে এখন গর্ত থেকে উঠার জন্য, গর্ত থেকে কিন্তু উঠা যায় হাত দিয়ে, গর্ত এখন তারা বের করবে কীভাবে, মানে হাত দিয়ে গর্তর মধ্যে আবার গর্ত খুঁড়ে সিঁড়ির মতো বানিয়ে উপরে উঠবো, নাকি আবার দৌড়ি ছুঁড়ে মেরে উঠবো, নাকি নিজের চুল কাইটে নিজে একটা একটা করে চুল গিট্টু দিয়ে সুতা বাঁধা উঠবো, না কী করবো, মানে তখনও এক্সপ্লেনেশন বের করবে 101টা, মানে ওই গর্ত থেকে ওঠার এক্সপ্লেনেশন। কিন্তু ওইটা কখনো স্বীকার করবে না যে
আমাদের ব্রেনের মধ্যে যে নলেজটা, এই নলেজটা আসে থেকে? সারাদিন একটা ব্যাপার নিয়ে আপনি চিন্তা করতেছেন, অঙ্ক মিলতেছে না, অঙ্ক করতেছেন, হিসাব মিলতেছে না, কিন্তু সাডেনলি দেখবেন যে হুট করে ইকুয়েশনটা মিলে গেছে। এই নলেজটা ফেরেশতারা আপনাদেরকে দেয়, এই নলেজটা ফেরেশতারা আমাদেরকে দেয়, আল্লাহর হুকুমেই দেয়। এখন সায়েন্সের হিপোক্রেসি বা সায়েন্সের ভণ্ডামি এটাই, যেইখানে সে পারবে না সেইখানে সে যে বলে দেয় যে এমন একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভে আপনি যে আসলে কষ্ট করেছেন, মানে এই যে পাদ্রীরা যারা আসলে কষ্ট করেছে তাদের কষ্টকে স্বীকার তো না করে উল্টো তাদেরকে দোষী বানিয়ে দিল। অবশ্যই তাদের ভুল আছে, নাহলে 67 বার কেউ এক্সোসিজম কেন করবে? 67 বার এক্সোসিজম করার কথা না। আমাদের এখানে, আমাদের বাংলাদেশে কেউ 2 দিনের বেশি লাগাবে না, না লাগালে বলবে যে না আমাদের আর হবে না, অন্য জায়গায় নিয়ে যান। সেইখানে এই পাদ্রীরাই কেন 67 বার ফেল হলো? তাদের যোগ্যতা নিয়েও তো প্রশ্ন থাকে যে আপনি ইজিলি আপনি গডকে নিয়ে সামনে, গডের পুরো শক্তি নিয়ে আপনি দাঁড়ায় আছেন, অথচ শয়তান আপনাকে বুড়ো আঙ্গুল দেখাই দিয়ে ভাগছে। এটা হয় নাকি? আপনার রোগী 67 বার এক্সোসিজমের দরকারই ছিল না, 2 এক্সোসিজমের মধ্যে সে মরে যেত, তাও বলতাম যে না তারা ফাইট করছে। আপনারে 67 বার হারাইছে শয়তানে, তারপরে আপনার সামনে মেয়েটাকে নিয়ে চলে গেছে, মেরে দিয়ে চলে গেছে। মিশেলের কেসে যদি আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখি, পাদ্রীদের বড় ধরনের ভুল আছে। তারা যেই রাইটটা ফলো করছে, রোমান যে রাইটটা, এই রাইটের যে বইটা, এটা যদি আপনি যদি এই রাইটটা যদি একবার পড়েন, আপনার মনে যাবে যে এই রাইটটা ছিঁড়া বিড়া গোবরের মধ্যে নিয়ে ফেলা রাখতে। তো এই হচ্ছে যে তাদের শয়তানের সাথে ফাইটিং স্কিল। এবং এইটা তো চার্চেরই সিস্টেম যে সে এখন আর শয়তানের সাথে ফাইট করতে চায় না, এটাই তাদের সিস্টেম। মানে ধীরে 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 তারাই শয়তানে পরিণত হবে, যেটা থিওরি আর কি, কনস্পিরেসি থিওরি। তারা কেন শয়তানের সাথে ফাইট করতে চায় না? তারা কেন বলে যে আচ্ছা এক্সোসিজম করতে হবে, সাপোজ কথার কথা এই অমুক লোককে এক্সোসিজম করতে হবে, আগে প্রমাণ দিতে হবে যে সে পজেসড কিনা। আচ্ছা ভাই, শয়তান আপনার পাশে বসে থেকে বলবে যে এই আসো আমি এখানে। তার মেন গোলই তো এইটা, যে পুরো সবার মাঝখানে সবার সামনে সে বসে থাকবে, সবাইকে সে ম্যানিপুলেট করবে, কিন্তু কেউই টের পাবে না। আর এইটাই তো সে মজা পায়, এটাই তো তার রাজত্ব। যদি সে অনুভব করে যে এইখানে লোকজন সবাই ওকে দেখতে পাচ্ছে, তখন কি ও সে শয়তানিটা আর করতে পারবে? পারবে না। এই 2-1টা কেস ডকুমেন্টেড আছে দেখে হয়তো মানুষজন জানতে পারে এদেরকে, এদের ব্যাপারে বা এই এক্সোসিজমের ব্যাপারে। 2-1টা কেস ডকুমেন্টেড। হ্যাঁ, সারা আপনি যদি হিসাব করতে চান, সারা দিনে দুনিয়াতে কয়েক লক্ষটা এক্সোসিজম হয়ে গেছে এতক্ষণে বিভিন্ন জায়গাতে। হয়তো আমার এখান থেকে 100 মিটার দূরে এক জায়গায় হচ্ছে এখন, কথার কথা, বা হয়তো অন্য দেশে এই মুহূর্তে হচ্ছে, কিন্তু এক্সোসিজম হচ্ছেই। তো এইখানে এসে যদি বেচারি মিশেলের কথা যদি বলি, তার চেহারাটা থাম্বনেইলে আমি দিতে চাইনি, কিন্তু দিলাম রিজনটা এইটাই, হয়তো তাকে নাও চিনতে পারেন, কিন্তু তার আরেকটা ফেস আছে, ওই ফেসটা দিয়ে আমি তার অসম্মান করতে চাইনি। সে ভিকটিম, সে 2 জনেরই ভিকটিম। সে তার চার্চ, যে চার্চকে সে বিশ্বাস করতো, যে চার্চকে সে মনে প্রাণে ভালোবাসতো, যে চার্চের জন্য সে কাজ করতে চেয়েছে, সে চার্চও তাকে ডুবিয়ে দিছে। আর যে সায়েন্সের ব্যাপারে সে জানতো না, যে সায়েন্সের কাজ হচ্ছে মানুষের উপকার করা, সেই সায়েন্সও তাকে ডুবাই দিছে। তাকে সেই ওষুধগুলো দিছে যে ওষুধগুলো খেয়ে তার আরো বড় ক্ষতি হয়েছে সায়েন্সের দ্বারা। আর শেষের খবর তো বললামই, মিশেলের মতো এরকম লোক অনেক অনেক আছে, অনেক। এই 1-2টো কেসই ডকুমেন্টেড, এই জন্য আপনারা হয়তো এইভাবে জানতে পারেন। 4-5জন শয়তান তার মধ্যে ঘোরাফেরা করে। এবং এইখানে আরো একটা ব্যাপার, এক্সপ্লেনেশনে আর যাবো না, সায়েন্সের এক্সপ্লেনেশনে যাবো না, ওই কথা বলতে গেলে প্রচণ্ড রাগ ওঠে। এখন
6টা বা 7টা এন্টিটি তার মধ্যে আসছিল, তাই না, মিশেলের মধ্যে। এখন শেষ 2টা কথা বলবো, এন্টিটিগুলো আসলো কেন এটা, এবং এন্টিটিগুলোর উদ্দেশ্য কী ছিল। এই 6জন 7জন এন্টিটি কেন আসছে, যেটা আমার বিশ্বাস তারা একটা পবিত্র মানুষকে অপবিত্র করার জন্য আসছে। যখন আপনি ধরুন আপনি হচ্ছেন একটা গ্যাং, আপনি হচ্ছেন ওই গ্যাংয়ের মেম্বার, আপনার গ্যাংয়ে 6জন 7জন আছে। এখন আপনি একটা মেয়েকে পছন্দ করলেন, ঠিক আছে না? আপনি যখন একটা মেয়েকে পছন্দ করবেন, আপনার গ্যাং তো সুবিধার না, আপনিও সুবিধার না, তা আপনি বললেন কি আপনার গ্যাংকে সেই মেয়ের কথা জানিয়ে দিলেন। এখন আপনি ওই মেয়ের পেছনে পেছনে যান, ওই আপনার গ্যাংও মেয়ের পেছনে পেছনে, মানে আপনার পেছনে পেছনে যায়, মানে আপনি ঘুরেন মেয়ের পেছনে, আপনার গ্যাং ঘুরে আপনার পেছনে। এবং যদি আপনি মেয়েটা সর্বনাশ করতে পারেন কোনো দিক দিয়ে, তাহলে আপনার গ্যাং সেই সুযোগ নেওয়ারও চেষ্টা করবে, এবং আপনি তো চরিত্রহীন। আশা করি বুঝতে পারলেন আমি কি বলতে চাই। কেন তার পেছনে 1জন 2জন 3জন 4জন করে এইভাবে আসলো? রিজন একটাই, সে কুমারী ছিল এবং অবশ্যই সে পিওর ছিল, তার ভেতরে কোনো দুষ্টমি ছিল না, কোনো কিছু ছিল না, সহজ সরল ছিল। সে একটা সহজ সরল মানুষকে নষ্ট করে যে মজা শয়তান পায়, ওই মজা আপনাকে আমাকে নষ্ট করে শয়তান জীবনও পাবে না। এরপরে আপনি বলতে পারেন যে কেইনের কথা আসবে কেন, এই বলে কথা আসবে কেন, হিটলারের কথা আসবে কেন, আরও কোন 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 রাজা বা কোন কোন পাদ্রী তাদের কথা আসছে কেন? ওরাই তো সব কিছু। এই যে মনে করুন যে আপনি হিটলারকে এক কিসিমের লোক, আমার খুবই আফসোস লাগে যে আমাদের পাশের দেশ ভারতের লোকগুলো হিটলারকে পছন্দ করে কোনো না কোনো কারণে। আমাদের পাশের দেশের লোকজন হিটলারকে পছন্দ করে, হয়তো আমাদের দেশেও কিছু কিছু লোক পছন্দ করে হিটলারকে, কিন্তু আপনি একজন মূর্খ মানুষ, আমাকে বলতেই হবে যে এতগুলো মানুষকে মেরেছে, সে কোনো মতে আপনার আইডিয়াল হতে পারে না। আপনার শত্রুকে মারুক আর যাকে মজা তাকে মারুক। এবং এই যে নেতারা, তারা যে এত করাপ্ট হয়ে ওঠে কেন জানেন? কারণ এই শক্তিগুলো তাদের পেছনে পেছনে চলে, তাদের ব্রেনের মধ্যে ঢুকাইতে থাকে, তাদের ব্রেনের মধ্যে বিষ ঢুকাইতেই থাকে, পাওয়ারের লোভ ঢুকাইতে থাকে। আপনি যখন আজকে একজনকে মারবেন, কালকে 2জনকে মারতে আপনার খারাপ লাগবে না। প্রথম দিন একজনকে মারা পরে যেমন খারাপ লাগবে, দ্বিতীয় দিন অত লাগবে না, তৃতীয় দিন লাগবে না, চতুর্থ দিন আরও কমবে, ধীরে 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 আপনারা কোনো ফিলিংই আসবে না, কোনো ফিলিংই আসবে না। তো যুগে যুগে বছরে বছরে যেরকম জানোয়ার, মানুষের ইতিহাসে এরকম জানোয়ারদের আবির্ভাব হয়, এই জানোয়াররা কিন্তু কখনোই মানে নিজের চিন্তা শক্তি থেকে এগুলো করে না। আপনি যখন ভালো জিনিস খুঁজবেন, আপনি ভালো জিনিসের নলেজটা পাবেন। ওই যে ফেরেশতারা আপনাদের কানে এসে বলে দিয়ে যাবে, সাথে সাথে আপনি আপনার সিস্টেম সেটাকে ডিটেক্ট করে আপনার সামনে প্রেজেন্ট করে দিবে। তো আপনার মনে হবে যে এই ইকুয়েশনটা তো আমি মিলাই নাই। ঠিক তেমনি শয়তান এসে শয়তানি কিভাবে করবেন সেটা শিখাই দেওয়া যাবে। তো এই এক্স্যাক্ট এই ঘটনাটাই ঘটে, মেয়েটাকে এক্সপ্লয়েট করে তারা আসে এবং মেয়েটার উপরে থেকে থেকে ধীরে 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 মেয়েটাকে শেষ করে ফেলে। ওই যে বললাম না, একটা পিওর মানুষকে হত্যা করার মধ্যে যে মজা, একটা দাগি আসামিকে হত্যা করে সেই মজা তারা পাবে না। এবং যত পেইন দিয়ে মারবে তত বেশি স্যাটিসফ্যাকশন। এটা পৃথিবীতে মানুষের জন্য সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা যেরকম কাজ করে, এর চাইতে কয়েক হাজার গুণ বেশি স্যাটিসফ্যাকশন কাজ করে এরকম তিলে তিলে কাউকে মারার মধ্যে শয়তানদের জন্য। ইমাজিন করতে পারবেন না। তো এখন ওই শয়তানরাই ওই হিটলারের নাম বলতো, আমি হিটলার। রিজন হচ্ছে যে সেই হিটলারের কাঁধে চড়ে চড়ে হিটলারের কানে কানে বিষ ফোড়া দিয়ে গেছে শুধুমাত্র যে হিটলার তুমি এইটা করো, হিটলার তুমি এইটা করো। অথবা কেইন হয়ে সে এইবেলকে মেরেছে বা সামথিং কোনো কিছু, আমার আসলে মনে নেই। অথবা সেই প্রিস্ট যে মেয়েদের সাথে যা মন চায় তা করতো। রিজন একটাই, তার ঘাড়ের উপরে চেপে বসাটা। এইখানে কিন্তু আমি আবার ওই অপরাধীদের ডিফেন্ড করি না, কিন্তু
এই লোকগুলো আমাদেরকে কিন্তু আল্লাহ স্বাধীনতা দিয়ে রেখেছেন যে ভালো করো বা খারাপ করো। এখন আমি আপনাকে ইনফ্লুয়েন্স করবো যে ভাই তুই যে একজনকে মার্ডার করে দিয়ে আমার ইনফ্লুয়েন্সে পড়ে আপনি মার্ডার করবেন কেন? এটা আবার কেমন কথা? আপনি তো বলতে পারেন কি বাজে চিন্তা ভাবনা আমার মধ্যে দেশ, তোর সর, কেন মার্ডার করবো আমি? ব্যাপারটা এরকমই তো। তো এইটাই আর কি ব্যাপার। হয়তো এই কনভারসেশনটা অত বেশি জরুরি ছিল না, কিন্তু আমার নজরে পড়ার কারণে আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা আমি শেয়ার করলাম। এইখানে সায়েন্স সবচেয়ে বড় গিল্টি। চার্চের কথা বললামই না, চার্চ তো চার্চই। সায়েন্সের কাছে অপশন ছিল, তার যখন প্রথমবার সিজার হয় তখন তাকে যদি ওষুধগুলো না দিয়ে, ডিপ্রেশন কাটানোর ওষুধগুলো না দিয়ে প্রপার ট্রিটমেন্ট দিত, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, প্রপার হেল্প, যেটা সাইকোলজিক্যাল হেল্প, ওষুধের উপর নির্ভরশীল না করে, এরপরে যদি দেখতো যে ধীরে 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 কন্ডিশনটা নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, তাহলে এক্সোসিজমকেও তারা সাথে রাখতো। ট্রিটমেন্ট স্বরূপই তারা সেটাকে ব্যবহার করতে পারতো। তারা এইভাবে ব্যবহার করতে পারতো যে আচ্ছা ঠিক আছে, আমরা মেডিকেল ট্রিটমেন্টটা এই পাশে চালু রাখি এবং আমরা রোগীর সামনে একটা সিচুয়েশন প্লে করি যে হ্যাঁ তুমি বিলিভ করতেছো তোমার উপর শয়তান আছে, তাহলে এক কাজ করি, আমরা তোমার উপর থেকে ঝাড়ফুঁক দিয়ে শয়তান সরিয়ে দিই। আমার ট্রিটমেন্টটাও চললো এবং আপনি রোগীকে বিলিভ করালেন যে হ্যাঁ তুমি যেটা চিন্তা করতেছো ওইটাই, এবং সেটা থেকে তুমি মুক্তিও পাচ্ছ। আমার ওষুধও খাও এবং উনি এসে তোমাকে ঝাড়ফুঁক করুক, তুমি মুক্ত হয়ে যাবা। এই তো রোগী বিশ্বাস করে ফেলতো না, তাদের আসলে গুড়া কৃমিতে কামড় দিয়েছিল। তারা এটা করার দরকারই মনে করে না, ইভেন এখনও কেউ মনে করবে না। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আগে জিজ্ঞেস করি যে ওনার ঘটনাটা কি। আমার সামনে যদি এরকম কেস আছে আমি জিজ্ঞেস করি যে কবে থেকে কি আসে বিষয়। কথা শোনার উপরে ডিসাইড করতে পারি যে এ কি শারীরিক সমস্যা নাকি এর অ্যাকচুয়াল প্রবলেম আছে, আমি ডিসাইড করে ফেলতে পারি। এবং আমি তো 100% রাইট হই সবসময় এই ব্যাপারটাতে, কারণ আমি ফিজিক্যাল কন্ডিশনটা কী হবে এটা আমাকে ভালো করে ওনারা শিখিয়ে দিয়েছে, এবং ওই শয়তান ধরলে কী হবে সেটা উনি আমাকে শিখিয়ে দিয়েছে খুব ভালোভাবে। এখানে আমার কোনো ভুলই হয় না। আমি ইমিডিয়েট ধরতে পারি যে তার কি মেডিকেল ট্রিটমেন্টের দরকার নাকি তার আমাকে দরকার। এবং কখনো কখনো আমরা এইভাবে করি না। আমার এক্সোরসিজম এতটাই ভিন্ন যেটা কল্পনা করতে পারবেন না। আশা ভাইদের মতো যখন এক্সট্রিম কেসে যাই আমরা, ওই এক্সট্রিম কেসের আগেও কিছু ফলো আপ থাকে, কিন্তু আশা ভাই হচ্ছেন অন্য সিনারিওতে। এবং যদি আমি যদি দেখি যে আপনার সিনারিও এরকমই, তাহলে আমার অ্যাপ্রোচ অন্যরকম। সিনারিওর উপরে আমার অ্যাপ্রোচ ডিপেন্ড করে যে আমি হার্ড লাইনে যাবো না সফট লাইনে যাব। এবং কখনোই রোগীর উপরে এই ডিমন আনো বা জিন ভূত পিঠে সাইনা মানে ঝাড়ফুঁক করো, আমি এই জিনিসগুলো খুবই খুবই রিস্কি জানেন। এটা যতটুকু পারি আমি অ্যাভয়েড করতাম, যতটুকু পারি অ্যাভয়েড করার চেষ্টা করতাম অন্য একটা সলিউশনে যাবার। কিন্তু ওনারা আল্লাহ জানে চার্চ কি শেখায়। রিজন হচ্ছে এইটাই, চার্চ যদি ভালো কোনো কিছু শিখাইতো তাহলে আমাদের কাছে লোকজন আসতো না। ইভেন আমি আপনাকে এই মুহূর্তে একজনের নাম বলতে পারি, তার নাম হচ্ছে কুমার চন্দ্র শীল। তারা জানে যে আমি কাজ করি না, তবুও আমার কাছে তার নামটা চেক করার জন্য পাঠাইছে। রিজন যে তার কিন্তু সমস্যা আছে, সে কিন্তু পজেসড। কুমার চন্দ্র শীল কেন, কি তাদের কি তান্ত্রিক নাই? তাদের মধ্যে কি ওঝা নাই? ছিল তো, কাজ হয়নি দেখে তো আমার কাছে আসছে। কেন? এখানে একটা তফাৎ। তো আশা করি এই কথাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে জানাবেন মানুষজনকে। আমি ওই ইন্টারনেট থেকে তুলে নিয়ে কোনো কথা বলাতে বিশ্বাস করি না। আর ইন্টারনেটের নলেজকে আমার কেন যদি সবসময় 75%ই মনে হয় ফেক। কারণ ইন্টারনেট বেশি অ্যাক্সেসেবল, এবং অ্যাক্সেসেবল বেশি থাকলে সেইখানে আপনার ভেজাল ঢুকাতে বেশি সময় লাগে না। এই জন্য আমি ইন্টারনেট থেকে কথা নিয়ে বলি না।
কিন্তু ইন্টারনেট থেকেই কিন্তু আমাকে ইনফরমেশনটা নিতে হলো যে কী কী হয়েছে তার সাথে, ডিমান্ডের কথা এবং তার ট্রিটমেন্টের কথা। এবং এইখান থেকেই কিন্তু আমি আমার পয়েন্টে বের করে আমি আপনাদেরকে শোনাইলাম। আপনারা কোনো সাজেশন থাকলে জানাবেন, প্রশ্ন থাকলে করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।